স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নাল। আলোচনা করতে চাই একটি খবর ঘিরে। বাংলা ট্রিবিউন যে খবরটি করেছে, এই খবরটি গতকাল থেকেই, বিশেষ করে এখনও এটি চলমান আছে খবরটি। গণভোট কি, কখন হয়, জুলাই সনদে গণভোট কিভাবে সম্ভব। আমরা যদি একটু পড়ি, আবারও আলোচনায় গণভোট, হ্যাঁ বা না ভোট। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সম্প্রতি কমিশনের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, গণভোট যদি নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়, ভোটাররা আলাদা ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে জানাবেন তারা সনদটি সমর্থন করেন কিনা। এরপর যে দল পরবর্তীতে সংসদ গঠন করবে তারা সনদ বাস্তবায়ন করবে। এভাবে খবরটি এগিয়েছে। সেখানে বিশেষজ্ঞদেরও মতামত নেওয়া আছে। আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই। এলাহি নেওয়াজ খান, আপনার ছোট্ট একটা মন্তব্য নিয়ে আমি আমার বাকি দুজন অতিথি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপির, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, তাদেরকেও যুক্ত করে নেই এই ফাঁকে। আপনার মন্তব্যটা একটু এলাহি নেওয়াজ খান। জুলাই সনদ নিয়ে তো রাত থেকেই কথা চলছিল এবং প্রথম দিকে এটা নিয়ে তো চরম বিরোধ ছিল রাজনৈতিক দলগুলোর সাথে। ধীরে ধীরে সেই দলগুলো যারা পরস্পর বিরোধী ছিল তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এ ব্যাপারে একটা জায়গায় অনেক কাছে আসছে এবং শেষ পর্যন্ত একটা গণভোটের ব্যাপারে তারা সিদ্ধান্তে আসছে। মানে যেটা লক্ষণীয় যে অনেক বিষয় নিয়ে এরা কিন্তু পরস্পরের বিরুদ্ধে প্রচণ্ড ধিক্কারজনক কথাবার্তা কিংবা ঘৃণা বিদ্বেষের মতন শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে যত নির্বাচন যত কাছে আসছে ততই তাদের মধ্যে মত পার্থক্য বলে কমে আসছে। এবং এটা একটা ভালো দিক আমরা মনে করি, যে যেটা মনে হচ্ছিল যে একটা সংঘাতময় অবস্থা তৈরি হতে পারে। কারণ মাঝখানে এই গণভোট নিয়ে এই জুলাই সনদ কিংবা পিয়ার নিয়ে রাজপথ উত্তপ্ত হচ্ছিল, কিন্তু ওটা এখন লক্ষ্য করছি না। সুতরাং যে বিষয়গুলি আসতে পারে যে এই জুলাই সনদের গণভোটটা কিভাবে হবে, সেই প্রক্রিয়াটার একটু নানান ধরনের কথা হচ্ছে, আইনি বিষয়টি, এবং সেটা মনে হয় যারা আইনজ্ঞ যারা আছেন তাদের বক্তব্যটা আগে আমরা শুনলে। জি, আমার দুজন অতিথি আজকে দুজনই আইনজীবী, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনার মন্তব্যটা একটু জানি। এখানে যে স্বাধীন মালিক তিনি বলছেন যে সনদের অনেকগুলো ধারা, মানে কতগুলো পাতা, পুরোটার সঙ্গে কোনো ব্যক্তি একমত কিনা সেটা হ্যাঁ বা না দিয়ে আসলে কিভাবে সম্ভব, এ নিয়ে বিশেষজ্ঞরা এবং কেউ কেউ বলছেন যে গণভোট আইন না থাকার বিষয়টিও সামনে আনছেন। স্বাধীন মালিক নিজেই বলেছেন যে ডকুমেন্টের উপরে গণভোট হয় না, 4 পাতা পড়ে বোঝার মতো মানুষ কয়জন। এমনকি পরে তিনি এসে আবার বলছেন যে 4 পাতা পড়ে পক্ষে বিপক্ষে হ্যাঁ বা না বলবে কিভাবে। এরকম গণভোট দুনিয়ার কোথাও নেই। এছাড়া দেশে এখন গণভোটের কোনো আইনও নেই। ব্যারিস্টার শাহরিয়ার কবির। ধন্যবাদ। একটা জিনিস স্বাধীন মালিক স্যার কিভাবে বলছেন, কি উক্তিতে বলছেন, আমি তার ভিডিওটা দেখেছি। সে একটা জিনিস বলছেন যে সংবিধানে রেফারেন্ডামের কোনো সুযোগ নেই। আমি সম্মান নিয়ে বলতেছি, ওনার এই কথাটার সাথে আমি একমত। প্রথমত কোনো সংবিধান নাই বাংলাদেশের, এই সরকার চলতেছে একটি অলিখিত সংবিধানে। কারণ আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায়, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা কনস্টিটিউশনের বাইরে দিয়ে। আচ্ছা, যদি তাহলে আলোচনাটা আমরা এখানেই, মানে এটা কি কেন আপনি বলছেন এটা যদি ব্যাখ্যা করেন, যে কোনো সংবিধান নেই, সরকার চলছে একটি অলিখিত সংবিধানে।
এর সঙ্গে এটা নিয়ে মানে এর আগেও আপনার সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে, আপনি তখনও বলেছিলেন যে মানে তাহলে সরকার গঠিত হলো সংবিধানের আলোকে, আবার সংবিধান নেই, মানে এই যে নেই এবং আছে এটা একটু যদি ব্যাখ্যা করেন। আবার বলে দিই, যারা যারা বলতেছেন যে সংবিধানের আলোকে হয়েছে, এই কথাটা ঠিক না। যদি আপনি একটু দেখেন ল্যাঙ্গুয়েজটা 106 এর ল্যাঙ্গুয়েজটা ছিল অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছিল। এখানে তিনটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে শেখ হাসিনা সেদিন পদত্যাগ করলেন, তার পদত্যাগ পত্র সে জমা দেন, কিন্তু সে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য কোনো চিঠি দেন। দুটো আলাদা, একটা পদত্যাগ করলে অটোমেটিকলি কিন্তু সংসদ ভেঙে যায়, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন আরেকজন প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং সংবিধানের নিয়ম। কিন্তু শেখ হাসিনা সংসদ ভেঙে দেওয়ার কোনো পরামর্শ দিলেন। রাষ্ট্রপতি একা একাই এই আজকের এক্সিস্টিং কনস্টিটিউশনে উনি সংসদ ভেঙে দিতে পারেন না। তাহলে এই যে সংসদ সদস্য পালায়ন করলেন, সংসদে মানে পালায়ন তো সবাই করলেন, এখন সেখানে কি করলেন, যখন নিরুপায় হয়ে রাষ্ট্রপতি কি করলেন, একটা রেফারেন্স চাইলেন, এবং যখন রেফারেন্সটা দিয়ে দেখেন যে সুপ্রিম কোর্ট কি বললেন, সুপ্রিম কোর্ট বললেন যে একটি এন্ট্রিম গভর্নমেন্ট করা যেতে পারে। কেন? সংবিধান পুরাটাই শূন্য হয়ে গেছে, সংবিধানের এই অবস্থাটা নাই, সেই কারণে তারা বললেন একটা এন্ট্রিম গভর্নমেন্ট তৈরি করেন। এবং আরেকটা জিনিস সবাই বলে, এন্ট্রিম গভর্নমেন্ট শপথ নিয়েছে সংবিধান রক্ষা করা। ওই জায়গায় কি বলছে যে 72 সংবিধান রক্ষা করব। কারণ আপনাকে সবাইকে, এটা অলিখিত সংবিধানেও যদি আপনি যান, সেটা তো তাকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। সেজন্য সে শপথ নিয়ে বলেন আমরা সংবিধানকে সমুন্নত রাখবো। আর সংবিধানের মধ্যে তো এই এন্ট্রিম গভর্নমেন্টের কোনো বিধানই নেই। দ্বিতীয় যে জিনিসটা, রেফারেন্ডামের কথা বলা হচ্ছে, রেফারেন্ডাম আছে 142, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের জন্য। আজকে কনস্টিটিউশনে এই 85টা দেখেন, টোটাল হচ্ছে 862টা। 862টার মধ্যে 3টা ভাগে ভাগ করা হলো। একটা ভাগ কি জন্য করা হলো, যে যেটা স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য, মধ্য মেয়াদে বাস্তবায়নযোগ্য, যেগুলো সংবিধানের সাথে সম্পর্কযুক্ত, সেরকম 85টাকে আলাদা করা। এই 85টাই কিন্তু এই ঐকমত্য কমিশনের সামনে নিয়ে আসা। এই 85টার মধ্যে যদি সংবিধান না থাকে তাহলে তো এই সমস্ত মানে কোনো কিছুরই আর প্রয়োজন নাই, জনগণের কাছে জিজ্ঞেস করারও দরকার নেই। না না, জনগণের কাছে জিজ্ঞাসা না করলে আপনি যে সরকার বললাম অলিখিত সংবিধান, এটা হচ্ছে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারে। না মানে এই যে অলিখিত সংবিধান, এই যে অলিখিত সংবিধানের ধারণার কথা বলছেন, সেই সংবিধানে জনগণকে কোথায় রাখা হবে? মানে যেমন আমরা আগের সংবিধানে জানতাম যে এই রাষ্ট্রের মালিক জনগণ, এখন পরের যে সংবিধানের কথা বলছেন যেটা অলিখিত, সেই সংবিধানে জনগণের অবস্থান কি? সেখানে কেউ বলে দেয় নাই শাহরিয়ার ভাই, এটা তো বলে দেয় নাই জনগণ সমস্ত ক্ষমতার উৎস। না, এটা তো বলে দেয় নাই কনস্টিটিউয়েন্ট পাওয়ারে। না, এটা বলে দেয় নাই। এইখানে একটা প্রশ্ন আছে যে আপনি যে কোর্টের রেফারেন্সের কথা বলছেন, এই রেফারেন্স কি কোনো লিখিত আছে নাকি আদালত মৌখিক বলে দিয়েছে? না না, এটা লিখিত। আপনি ওদের 15 অ্যামেন্ডমেন্টে যখন আমরা মামলা করছি তখন ওটা রিপ্রোডিউস করা হয়েছে, জাজমেন্টের মধ্যে এটা আছে, পুরোটাই জাজমেন্টের মধ্যে আছে। আচ্ছা, তাহলে কি এটা কি অনেকটা এরকম যে ডক্ট্রিন অফ নেসেসিটি টাইপের? ইয়েস ইয়েস, এটা হচ্ছে কোলসন থিওরি। কোলসনের যে থিওরিটা ছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি বলেন আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলেন, যে গ্র্যান্ড নর্ম থিওরি। গ্র্যান্ড নর্ম থিওরি হচ্ছে, গ্র্যান্ড নাম্বার থিওরিতে হচ্ছে বলা হচ্ছে যে জনগণ সকল ক্ষমতা উৎস, জনগণ তার অভিপ্রায়ে যে সরকার গঠন করে, সেই সরকার যতদিন পর্যন্ত পার্লামেন্টে আর একটা কনস্টিটিউশন আসবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে, সেই সরকারটা ওই অলিখিত সংবিধানের আন্ডারে চলবে। যেমন 1970 সালে আমাদের এখানে কোনো কনস্টিটিউশন ছিল না, সরকার পরিচালিত হয়নি, ঠিক সেরকম এই সরকারটা এভাবে পরিচালিত। এখন আপনি যেটা আসছে রেফারেন্ডামে, দেখেন না, রেফারেন্ডামে আমি একটু পরে আসছি, এটা মানে একটা করে না গেলে আসলে পুরো জট পেকে যাবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, সংবিধান নেই, দেশ চলছে একটা অলিখিত সংবিধানে, সুতরাং মানে সেখানে জনগণের অবস্থান কি হবে জনগণ জানে না, মানে আসলে কি ব্যাখ্যাটা কি রকম শাহরিয়ার কবির যেরকম বলছিলেন? সংবিধান নেই এই কথাটা আমি ঠিক বুঝতে পারি। শাহরিয়ার কবির উনি আমার কলিগ সুপ্রিম কোর্টে, আর্টিকেল 102-তে এর জুরিসডিকশনে যখন যান ইনভোক করেন 102, ওটা কোথা থেকে এসছে? সংবিধান নেই এ কথা বললে কি হবে? বাংলাদেশের সংবিধান তো অ্যাব্রোগেটেড হয় না, বাংলাদেশে মার্শাল ল চলছে না, যখন সংবিধান আপনার সাসপেন্ড হয়
সোজা কথা, বাংলাদেশের বিদ্যমান সংবিধান যেটা আছে, সর্বশেষ যেটা ছিল সেটাই কিন্তু এখন আছে। 72-এর নাকি ফিফথ অ্যামেন্ডমেন্ট, নাকি ওই অষ্টদশ সংশোধনী, অষ্টম সংশোধনী, নবম, দশম, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ওটা ইম্যাটেরিয়াল। সর্বশেষ যেটুকু আছে তার আলোকেই সংবিধান চলছে, তার আগেই আদতেই মানে দেশ চলছে। এখন কথাটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, উনি যে কথাটা বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, আর্টিকেল 7 যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা সেটাই হয়েছে। আর আর্টিকেল 106 এর রেফারেন্সটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটাও কিন্তু সংবিধানের আলোকেই করা হয়েছে। অতএব সংবিধান নেই, এটা আসলে এই ধরনের একাডেমিক ডিবেট করা প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় না যে প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি কাউকে আন্ডারমাইন করছি না। দ্বিতীয় যে বিষয়টা হলো 1/11 সরকার যেটা ছিল, আমার কলিগ শাহরিয়ার উনি যে কথাটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই, 90 দিনের বেশি তত্ত্বাবধায়ক সরকার আছে, এটা কোন সংবিধানে ছিল? 2007 সালে যখন 1/11 এলো, তখন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপনার 2 বছরের জন্য বাংলাদেশে চলেছিল, পরবর্তীতে তারা নির্বাচন করেছিল, সেটা করে থেকে এসেছিল, ওটাও ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সংবিধান নেই বলে কোনো কথা নাই, জনগণের অভিপ্রায়ের কথা যেটা বলা হয়েছে, পায়াস উইশ, উইল অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ফর দ্য সেক অফ স্টেট সিকিউরিটি এন্ড দ্য পিপলস সিকিউরিটি, আমরা সেটাকেই বলি যে সাংবিধানিক যে অভিপ্রায়, ওটা ওখান থেকেই এসছে। অতএব আমি মনে করি যে আগামী তো দেশটা এভাবেই চলবে বা চলছে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী সংসদ আসবে। সংবিধানের অ্যামেন্ডমেন্ট সেটা পরবর্তী বিষয়। তো এই ব্যাপারে আমি খুব বেশি কিছু, মানে আমার জ্ঞান যেমন সীমিত, বলাটাও আমার সীমিত, তবে আমি এটুকু বলতে পারি যে সংবিধান খুব বেশি করেই আছে যেটুকু থাকার কথা ছিল। সংবিধান কেউ স্থগিত করে, এটাই বাস্তবতা। 111-এ তো আসলে জরুরি অবস্থা ঘোষণার বিধান সংবিধানে আছে, যেখানে বত্তাটা ঘটছে যে 90 দিনের বেশি, এটা পরে আবার এটা করতে হবে, 90 দিনের পরে এক্সটেনশন করার জন্য পার্লামেন্টে অনুমোদন লাগবে, কিন্তু সেটা এবং সেটা 120 দিনের বেশি হতে পারবে না, লাগবে, সেটা এবং হয় না। সেটা পরবর্তী এটা 2 বছর কন্টিনিউ করছে, সুতরাং এখানে এটা একটা বত্তাই ঘটেছে। তাহলে তার মানে যেটা বলতেছেন তখনকার সময়ে, শাহরিয়ার আমি একটু শেষ করি, এলহাই ভাই যেটা বলেছেন যে তার মানে কি, সেটা আপনি সংবিধান আপনার পরবর্তী পার্লামেন্টের রাটিফিকেশনের আগে আপনি 120 দিনের পর কিন্তু এক্সিড করে চালিয়ে গেছেন, দেশ চালিয়ে গেছেন, এটা বাস্তবতা ছিল, তাই না? পরবর্তী পার্লামেন্ট সেটাকে রেটিফাই করেছে, অনেক কিছু আবার করেনি, যারা জরুরি বিধানমালা ছিল অনেক কিছু, সেগুলো কিন্তু করেনি। কিন্তু তো কোনটা করবে কি করবে না সেটা পরবর্তী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। জি সরি শাহরিয়ার ভাই। না ইটস ভাই, ঠিক আছে, থ্যাংক। কিন্তু কথা হচ্ছে না, এখানে কি বিষয়টা কি আরেকটু এক্সপ্লেইন করি। বিষয়টি কি এরকম, আমি জি বলে, বিষয়টি কি এরকম যে কি বলে সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, যেমন পাকিস্তানে বারবার যখন মিলিটারি টেক ওভার হয়েছে, সংবিধান স্থগিত হয়ে গেছে, তখন কোর্টের রায় হলো যে ডক্ট্রিন অফ নেসেসিটি। এখানে আসলে মূলত ব্যাপারটা কি তাই দাঁড়াচ্ছে। এই প্রশ্নের উত্তরটা একটু শাহরির ভাই, একটা বিরতি নেই, বিরতি নিলে না হলে মানে একটু পরিষ্কার করে উত্তরটা নেওয়া যাবে না। বিরতি থেকে আসি, একটু সময় পাবো তখন। তাহলে শাহরিয়ার কবিরকে একটা প্রশ্ন রেখেছিলেন এলাহি নওয়াজ খান, সেই প্রশ্নের উত্তর থেকেই একটু শুরু করতে চাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এলাহি নওয়াজ খান একই প্রশ্ন তো আমরা নাসিরউদ্দিন অসীমের কাছ থেকেও নিতে পারি উত্তরটা। জি যেতামই তাহলে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আমি এলাহি নওয়াজ ভাই প্রশ্নটা ছিল যেটা আমার একটু জাস্ট, যেহেতু আরেকবার যদি একটু, আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সাথে, আমাদের বাংলাদেশ পাকিস্তান অভ্যুত্থানের সাথে তো সম্পর্কিত আমরা অনেক বহু বছর ধরে, তাই কখনো এটা সামরিক অভ্যুত্থান, কখনো গণ অভ্যুত্থান। এবার যেটা হয়েছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার চলে গেছে, পদত্যাগ করে চলে গেছে, তার বিদায় নিয়েছে। তো এই অবস্থায় যেটা আগে বলেছিলাম যে এই ধরনের অবস্থায় রেফারেন্স আরও আছে বুঝি। পাকিস্তানে এরকম মার্শাল্লাহ মিলিটারি টেক ওভারের পরে আদালত থেকে যেটা বারবার নেওয়া হয়েছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি,
আমি সেটাই বলতে চাচ্ছি, এটা আমাদের এখানে যেটা ঘটেছে মূলত এটাই সে ধরনের একটা, যাকে কোনো অবস্থাতেই বলা যাবে না যে এটা একটা বেআইনি অবৈধ সরকার। যথার্থ বলেছেন আপনি। না, আপনার এই সামরিক কথাটা তো বেআইনি বা অবৈধর কথা এখানে আসতেছে না। কথা জি। হচ্ছে যে আপনারা সংবিধান অর্ধেক মেনে নিব, কিছু মানবো, কিছু মানবো না। এটা হচ্ছে জনগণের সাথে প্রতারণা। প্রথম জিনিস আগে আমাকে বলেন, আমরা যেভাবে বলি, বলবেন যে সংবিধান আছে 5 তারিখে বা 36শে জুলাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের মানুষ যে বিপ্লব করলেন, সে বিপ্লবের মাধ্যমে সংবিধানকে ছুঁড়ে ফেলেন। প্রথম কথা আপনি বলতেছেন যে রেটিফাই করে নিব পরে। সুপ্রিম কোর্ট কি কনস্টিটিউশন যদি থাকে, ধরে নিলাম আপনার তর্কের ক্ষেত্রে, কনস্টিটিউশনের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বলতে পারে আপনি এন্ট্রি গভর্নমেন্ট তৈরি করেন, এটা নাল অ্যান্ড ভয়েড ওয়ার্ড। কোন জাত, যে জাত এই মানে সংবিধানের আন্ডারে শপথ নিয়ে বললে এই সংবিধান রক্ষা করবে, সংবিধানের মধ্যে যা যা আছে তার বাইরে কিছু বলতে পারবো না। হাও এই অ্যাপিলেট ডিভিশন আপনাকে বলতেছে যে আপনি একটা এন্ট্রি গভর্নমেন্ট তৈরি করেন, যে এন্ট্রি গভর্নমেন্টের মেয়াদ কতদিন হবে, কবে হবে, কেমন হবে, কিছুই নেই। দ্বিতীয় কথা, আপনাকে শপথ নিলে না, এই শপথ তো এন্ট্রি গভর্নমেন্টের কোনো শপথের বিধান তো চতুর্থ তফসিলে নেয়। ফোর্থ কথা, আপনি যে আজকে যে কমিটি করছেন, কনসেনসাস কমিটি, এই কমিটি করার বিধান নেই। আপনি যে রেফারেন্ডামের কথা বলতেছেন, এই রেফারেন্ডামের বিধান নেই। তাহলে আপনি যে কথা বলছেন, আগে আমি আবার বলে যাচ্ছি, খুব সুন্দর করে বলি, আমার কাছে এটা স্পষ্ট, আজকে কোনো একটা অলিখিত সংবিধানের দ্বারা এদেশ চালিত হচ্ছে। যারা বলতেছে সংবিধান আছে আর নাই, এটা হচ্ছে গোজামিল, এটা রাষ্ট্রের সাথে প্রতারণা। দ্বিতীয় নম্বর, আমি মাঝখানে একটা সম্পূরক প্রশ্ন করতে পারি, কিন্তু এর মধ্যে আপনি উত্তর দিয়ে দেন। বলেন ভাই, হ্যাঁ বলেন। সেটা হলো, যদি তাই হয়, সুপ্রিম কোর্ট যদি সংবিধানের উপরে কোনো কিছু করতে না পারে, তাহলে যে বিভিন্ন সংশোধনীগুলো হয়েছে পার্লামেন্টে, সুপ্রিম কোর্ট সেখানে কেন ইন্টারফিয়ার করেছে? কারণ সুপ্রিম কোর্টের বিচারকরাও আপনার সংবিধানের অধীনে শপথ নেন যে সংবিধানকে তারা সমুন্নত রাখবেন। আপনি যদি বলেন যে এরশাদ সাহেবের সময় হাইকোর্টের বেঞ্চগুলো আপনার কোশ্চেন করার কথা ছিল অসিত ভাই, না আমি শেষ করি, তারপর আপনি আপনারটা বলেন। না, আমি একটু বলে নিচ্ছি এই জন্য যে তার মানে না, আমি আপনাকে দেখেন, আপনি যে রেটিফিকেশনের কথা বলছেন, দেখেন আপনি সুপ্রিম কোর্ট তো 5th অ্যামেন্ডমেন্ট এবং 6th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্টে জিয়াউর রহমানের যে জিয়াউর রহমান সাহেব যে রেটিফিকেশন করলো পরবর্তী পার্লামেন্টে, আপনি জানা আছে মুন্সিনামা, হ্যাঁ, পঞ্চম সংশোধন। জি জি, একটু আগে আপনি যেটা বলছেন যে রেটিফিকেশনের কথা, এটা সুপ্রিম কোর্ট ততটুকুই রেটিফিকেশন করতে পারবে যতটুকু আল্ট্রা ভাইরাস টু দা কনস্টিটিউশন। কনস্টিটিউশনের গার্ডিয়ান হিসাবে সুপ্রিম কোর্ট ক্যান গো বিয়ন্ড দা কনস্টিটিউশন। যেখানে কনস্টিটিউশনে কোনো কিছু বলা নাই, স্পষ্ট হোক অস্পষ্ট বলতে পারবে, সেটা হচ্ছে এক্সপ্লানেশন দিতে পারবে। কিন্তু সেই জন্যই ওই মার্বেরি ভার্সেস মেডিসন কেসে বলা হয়েছে যে আমেরিকান সুপ্রিম কোর্ট এভরি মানডে গিভ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু কনস্টিটিউশনের মধ্যে যে জিনিসটা নাই, 60% আজকে কাজ হচ্ছে যেটার সাথে এই কনস্টিটিউশনের কোনো সম্পর্ক নাই। আপনি যতগুলো কমিশন করছে, এই 886টা যতগুলো আপনি অ্যামেন্ডমেন্টের প্রপোজাল দিছে, এগুলো কোন কনস্টিটিউশন আছে? আপনি বাইক্যামেরাল আপনি চাচ্ছেন, এই অ্যামেন্ডমেন্ট কেসে বলছে যে হাইকোর্টের অন্যান্য জায়গায় দেওয়া যাবে না, আপনি এখন হাইকোর্ট সমস্ত বিভাগে দিতে চাচ্ছেন। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন আপনি ভেঙে ফেলে দিচ্ছেন। এবং আমরা সবাই ঐক্যমত হয়েছি যে তাহলে এটা হচ্ছে কি, যে একটু আগে একটা বই এবারে এসে পড়লাম, দেখেন এই বইটার নাম হচ্ছে ফ্রেমিং দ্য স্টেট ইন টাইম অফ ট্রানজিশন। যতগুলো 1990 সালের পর যতগুলো দেশে হয়েছে, একটা গণ অভ্যুত্থান হলে আগের সংবিধান থাকে না, মার্শাল্লাহ হলে আগের সংবিধান হয় পোস্টপন হয়, না হলে অ্যাব্রোগেটেড হয়। মৌলিক অধিকারগুলো পুরো কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড করতে পারে। যেমন ইয়াহিয়া সাহেব 1962 কনস্টিটিউশনকে অ্যাব্রোগেটেড করে এলএফওর মাধ্যমে সেটা হলো আলাদা অর্ডিন্যান্স করে বলতে হবে, সেটা বলতে হবে। আমি কথাটা বলতেছি যে মিলিটারি অভ্যুত্থানের মধ্যে এটা হতে পারে। এবং আমাদের এখানে আজকে যেটা আমরা করতেছি, এই কনস্টিটিউশনের আমরা ওই পার্টটুকুন আমাদের দরকার আমরা রাখবো, ওটা পছন্দ না রাখবো না, এইভাবে কনস্টিটিউশন হয় না। কনস্টিটিউশন সোশ্যাল কন্ট্রাক্ট, রুশোর সোশ্যাল কন্ট্রাক্টে হচ্ছে কনস্টিটিউশন, এই কন্ট্রাক্ট বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য ইটস সিটিজেন। এই কন্ট্রাক্টের মধ্যে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি বলেন যে এই কন্ট্রাক্টের মধ্যে থাকবো না, তাহলে আপনাকে অন্য একটা কন্ট্রাক্টে যেতে হবে। কিন্তু কন্ট্রাক্টের কিছু মানবো, কিছু মানবো না, অন্য একটা জায়গা থেকে ইম্পোর্ট করবো। অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা পার্লামেন্ট ছাড়া আর কারো নাই।
তাহলে আমরা দাঁড়াই। কিভাবে এই যে আজকে যে প্রস্তাবগুলো করছি, আমরা যেটা গণভোটে দিতে যাচ্ছি, ইটস এ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে চাচ্ছি কনস্টিটিউশনে। তাই যদি সেটা হয়ে তো- থাকে তাহলে হোয়ার ইজ দ্য কনস্টিটিউশন? না, সেটা বলা হচ্ছে না, না, সেটা পরবর্তী আপনার পার্লামেন্ট- কাছে এবার প্রশ্ন, না আপনার কাছে প্রশ্ন, এই যে কমিটিটা হয়েছে কনসেনসাস কমিটিটা, ইজ ইট নট এ ডেরিভেটিভ পাওয়ার অফ দ্য সিটিজেন? ওনাকে এটা করার হ্যাঁ, ক্ষমতা হতে পারে। সংবিধানে কোথায় দিছে? কিন্তু দেখেন সংবিধানে এটা কোথায় আছে দেশের- এই এন্ট্রি গভর্নমেন্টের বিধান, তার মেয়াদকাল এবং এই যে চার্টার করতে না, যাচ্ছেন, আমরা এই তো জুলাই চার্টার এটাকেই দেখেন, কোথায়? এটাকেই তো আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বলেছি বা বলছি তাহলে আমরা। আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি আপনি যদি তো বলি শূন্যতা- কুলসনের না, না, থিওরিকে আপনি যদি তো নিই, vacuum- আপনি তো শূন্যতার মধ্যে থাকতে পারবেন না, পারবো চরম না। শূন্যতা বলে কোনো কিছু নেই। তাহলে একটা শূন্যতা আছে, তাহলে- তার মানে কনস্টিটিউশন নাই। এখন না, একটা অলিখিত শূন্যতা শূন্য। আছে। এই ওই শূন্যতা পূরণ শূন্যতা করতে আছে। গেছে এই অলিখিত সংবিধান দিয়ে। আমি শূন্য বিজ্ঞানের ভাষায় শুনেন, শূন্যতা আছে, চরম শূন্যতা হতে পারে না। ভ্যাকুয়ামটা পূরণ হবে কি চরম যে শূন্যতা হতে এই- পারে এই না। অলিখিত কনস্টিটিউশন দিয়ে। দেখেন না, চরম শূন্যতা হতে ভ্যাকুয়ামটা পারে পূরণ না। করতে হবে। তাহলে অলিখিত সেজন্যই। কনস্টিটিউশন, বিপ্লবে তো ওই ভারতের আধিপত্যবাদের যে কনস্টিটিউশন ভারত লিখে দিয়েছিল 72 সালের যে কনস্টিটিউশন, সে কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে ফেলছে এই জনগণ। না, না, সেটা বিভিন্ন ভারতের সময়ে আধিপত্যবাদ আমি আপনার আপনি সবাই পরিবর্তন মিলে হয়েছে। অ্যাব্রোগেটেড করছি। না, না, যেভাবে আপনি বলেন না কেন, এখন আমি আপনাকে তো একটা কথা আগেই বলেছি, আপনি কি আর্টিকেল 102 তে আপনি 102 তে আপনি সুপ্রিম কোর্টে আসেন না, জুডিশিয়াল রিভিউতে আসেন না আপনি? কোথা থেকে আসেন? আপনাদের খেয়াল করেননি অলিখিত সংবিধানের কথা বলছে অসীম ভাই। আমরা দেখেন অলিখিত সংবিধান, আমরা কিন্তু বলছি যে সবাই ভাই কনস্টিটিউশন, সেই চুক্তিটা কি সামাজিক চুক্তিটা হয়েছে 8 তারিখে যখন সরকার গঠন করছে ইন্নু সরকার, তখন আপনি একটা অলিখিত কনস্টিটিউশন আন্ডারে চলে গেলেন এবং তারপরে যা যা করতেছেন সব ওই বিপ্লব উত্তর কি গ্র্যান্ড নর্ম থিওরির আন্ডারে করতেছেন। শোনেন, এই আমি grand আপনাকে norm একটা কথা theory-টা বলি, কি অলিখিত সংবিধান। দেশটা কিন্তু একাডেমিক ডিবেট বা ডিসকাশনের উপরে চলছে না, বাস্তবতার উপরে চলছে। এটা আমাদের 53 সবাই বছরে কিন্তু মানতে হবে। এই গোজামিল দিয়াতে 53 বছরে এই অবস্থা হয়েছে দেশটা। শুনেন, দেশটা আপনাকে তো- পিছনে আপনি তো- চলে গেছে, সামনে আসেনি। আপনি তো 53 বছরে কিন্তু institution- দেশটা সামনে কেন আসেনি হয়নি? ভাই। না, না, কেন হয়নি? কারণ এই গোজামিল দিয়ে যাচ্ছি সব সময়, এই No, no, ফিফথ অ্যামেন্ডমেন্ট করতে institution- রেটিফিকেশন দিয়ে, সেভেন না, না। অ্যামেন্ডমেন্ট করলে রেটিফিকেশন দিয়ে, আচ্ছা, রেটিফিকেশন বাতিল করে দিল। আমি বলি শাহরিয়ার কবির, নাসরুদ্দিন অসীমের কাছে ইনস্টিটিউশনাল প্রশ্ন ছিল, প্রশ্নের ডেভেলপমেন্ট উত্তরটা যদি একটু নিন। কোনোদিন না হয়, উত্তরটা- এই গোজামিল জোড়াতালি দিয়েই কিন্তু চলবে দেশ। এর বাইরে আপনি এইখানে বেরোতে তাহলে পারবেন না। এই সনদটা ন্যাশনাল বাস্তবায়ন করতে হবে। কনসেনসাস, শুনেন, ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আপনি শক্তিশালী Yes, করবেন। সেটাই আমরা করতেছি। আপনি নির্বাচন হয়ে যাবে, একটা সরকার আসবে, প্রতিষ্ঠান যদি দুর্বল থেকে যায়, সেগুলোর যদি রিফর্ম আপনি না করেন, তাহলে দেশটা কিভাবে চলবে? চলবে না ভাই। এই আপনাকে গোজামিল, এই জন্যই তো আজকে জুলাই সনদ। হবে। হ্যাঁ, এই জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হতে হবে। এইখানে- এবং জুলাই সনদ এই জন্য আমাদের না, দরকার। এইখানে তাই না? একটা জুলাই সনদ দিয়ে তো এই জন্য আপনাদের কেউ ডিফার এই- করছে না, এক জায়গায় জি, জি, ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যমত। আপনাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য। দুজনের বিতর্কের একটা সমাপ্তির জায়গা, আমরা যেটা বলছেন, আপনি যেটা বলছেন যে কনসেনসাস, আমরা যে 8 তারিখে যে শপথটা হয়েছিল কনসেনসাসের ভিত্তিতে হয়েছে। তারপরে অনেক ইস্যুতে আমাদের মধ্যে কন্ট্রাডিকশন হয়েছে, কিন্তু বেসিক জায়গায় ওইটা 8 তারিখে যেটা হয়েছে, 8ই আগস্ট যেদিন সকল দল যারা কনসেনসাসের ভিত্তিতে কোন প্রেক্ষাপটে, কোর্টের রেফারেন্সের প্রেক্ষাপটে একটা কনসেনসাসের ভিতরে গভর্নমেন্ট হয়েছে। এবং আমরা যেটাকে দুই শব্দে বলি ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা নিয়ে মনে হয় যে আর কোনো বিতর্ক সুযোগ আছে বলে মনে না, না, হয় না। কোনো বিতর্ক নেই। ডক্ট্রিন অফ নেসেসিটিতে হয়েছে এই কনস্টিটিউশন। আর কোনো এটাই হচ্ছে আমাদের। না, কনস্টিটিউশন নাই সেটা মানে আপনি ওটা বলছেন, কিন্তু কনস্টিটিউশন নাই। মানে আমার একটা জিনিস হ্যাঁ, একটু constitution থাকলে না, doctrine of শাহরিয়ার ভাই, necessity আসবে কিভাবে? শাহরিয়ার ভাই, মানে কনস্টিটিউশন, এটা কি কনস্টিটিউশন নাই নাকি কনস্টিটিউশনে Constitution নাই। একটা ওই যে আপনি শূন্যতা যে তৈরি doctrine of হয়েছে? necessity মানে বললেন, কনস্টিটিউশনের আমরা ভেতরে document শূন্যতা, পাওয়া। আমি মানে সরকার না থাকলে, আমি মানে একটা আমি একটু সরকার, ভিন্নভাবে চলমান দেখি। সরকার যখন মানে চলে গেল, সংবিধানের পালিয়ে গেল, কিছু ধারা, জি। সংবিধানের কিছু ধারা ভায়োলেট হয়েছে, যেমন সরকার ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার কবির উনি যেটা বলেছেন যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের তো কোনো অবস্থা বিদ্যমান নেই আমাদের এই সংবিধান। আমি তো এই কথাটা বলেছি যে 2 বছরের অধিক কাল 1/11 সরকার যেটা ছিল তখন তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ। সেটারও তো ছিল না, কিন্তু দেশ কি চলেনি? চলেছে, র্যাটিফিকেশন হয়েছে। 2008 এর মতো ইলেকশন হচ্ছে অসীম ভাই। 2008 এর মতো ইলেকশন হয়ে আওয়ামী লীগকে এই দেশ ইজারা দিয়ে দিছে এবং ওই সরকারটা ইলিগাল ভাই।
ওই সরকার নিয়ে আমি এটা- ফাইল করে বলছি ওই সরকারটা ইলিগাল, কারণ ওই সরকার 120 দিনের বেশি থাকার ম্যান্ডেট নাই। না, এই থাকার নাই, ফখরুদ্দিন, নাই। এরা যারা ইয়াজউদ্দিন বসছে নাই। তারা জনগণের না, নেই। আজকের জনগণের মতো ম্যান্ডেট নিয়ে বসেনি। না, এটা বাস্তবতা- doctrine of বাস্তবতা- necessity হ্যাঁ, হয়। বাস্তবতা- এটা হচ্ছে আরবি ব্যাক গভর্নমেন্ট ছিল এবং Yeah, right. ইন্ডিয়ার ব্যাক গভর্নমেন্ট ছিল Constitution- বলে না, না, না। সম্পূর্ণ আলাদা আজকের এবং ওই প্রেক্ষাপট কনস্টিটিউশন সম্পূর্ণ আলাদা। ভায়োলেট হয়েছে শাহরিয়ার ভাই, কনস্টিটিউশন ভায়োলেট হয়েছে 2014 সালে। ভারতের ষড়যন্ত্রের সরকার। না না, আমি একটু ওই বলি, 2008 আপনি ওটা সরকার হচ্ছে ভারতের আমি ষড়যন্ত্রের add সরকার, করে দিই। আর এটা সরকার, এই সরকার হচ্ছে জনগণের সরকার। একটু শুনি আমি একটু নাসিরুদ্দিন অ্যাড করে অসীম। দিই, এক্সটেন্ড করে নেই। 2008-এরটা যেমন অবৈধ ছিল, ঠিক তেমন 2014 সালেরটাও ছিল। আমাদের সংবিধানে হ্যাঁ। বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। মানে একই আপনার ভোট 151 অবৈধ। লাগে সরকার গঠন করতে, তার মানেটা কি? টোটালটাই তো অবৈধ ছিল। অবৈধ, এই ধরনের 16 বছরে অবৈধ, এবং এই অবৈধ হ্যাঁ, শুরুটাই করছে তাহলে- ইন্ডিয়া 2008 সাল থেকে। না, এই হ্যাঁ, অবৈধতা তাহলে শুরু হয়েছে আমাদের- 2008 সালে ওই অবৈধ এই জন্য- সরকার থেকে। এই জন্য সবাইকে এক জায়গায় আসতে হবে। কনসেনসাস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কনসেনসাস হচ্ছে 2008 সালের সরকার আর আজকের সরকার এক না। 2008 একটা, সালের ঠিক সরকার আছে। অবৈধ সরকার এবং আজকের সরকার নিঃসন্দেহে। এক। না, কিন্তু শাহদিন মালিক যে বললেন যে এটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া, মানে সেটা কি, এবং গণভোটের আইনই নাই, এই মানে করার সুযোগ নাই। আমি একটা সাধারণ এই বিরাজনীতিকরণ, এই কথা ওনারা কিন্তু ওই সময় 2008-এর সঙ্গেই ছিলেন। হ্যাঁ, যারা অসীম ভাই উত্তর দিয়ে দিচ্ছে, আর উত্তর দিতে বাস্তবতাটা হবে না। আমি বলি, ওনারা এই বিরাজনীতিকরণের মধ্যেই ছিলেন। যারা এইসব কথাগুলো বলছেন, বড় বড় কথাগুলো আমরা দেখেছি, কারণ আমি প্রত্যক্ষভাবে দেখেছি। আমার থেকে বেশি দেখার সুযোগ কারো হয়নি। জি, আগা গোড়া ভেতরে বাইরে সবটুকুই আমি জানি। আচ্ছা, সেক্ষেত্রে এখন অনেকে অনেক এজেন্ডা নিয়ে আসতেছে ভাই, যেমন এটা বলা উচিত না, এই সারা কামালরাও অনেক এজেন্ডা নিয়ে আসতেছে। আজকে যখন জাতি একটা কনসেনসাসে যাচ্ছে, জাতি একটা ঐক্যবদ্ধ যাচ্ছে, এই ঐক্যবদ্ধকে ভাঙানোর জন্য শোনেন, রেফারেন্ডামটা একটু আগে বললেন না, রেফারেন্ডাম কোনটা দেশে রেফারেন্ডাম, কোন জায়গায় রেফারেন্ডাম? আজকে কেন এই জনগণ যদি এটা চায় গ্রহণ করা হবে, জনগণ যদি না চায় গ্রহণ করা হবে। আচ্ছা, তাহলে এটা তো যেমন জনগণের মঙ্গলের শাহরিয়ার ভাই, জন্য। তাহলে আমি যদি একটু বলি যে আমার কাছে কি, মানে নাগরিক হিসেবে, রাষ্ট্রের মালিক হিসেবে আমার কাছে আপনি 5 পাতার যে ধারাগুলো আপনারা আমার মতামত চাইছেন, সেখানে কি সবগুলোতেই আমি আমার সুযোগ থাকবে মন্তব্য দেওয়ার? যেমন আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে যখন পাঠানো হলো, তখন কিন্তু সব জায়গায় হ্যানার পাশাপাশি মন্তব্যের ঘরও ছিল। আমি কি এখন এই যে 80টি বা 100-র উপরে যেগুলো সংশোধিত হতে যাচ্ছে, আমি 85টার 85 একটা প্যাকেজ, আমি একটু বলে নিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। জি, 85টা মিলে একটা প্যাকেজ, এবং সনদের কোশ্চেনটা আসবে এটা যে এই সনদকে আপনি গ্রহণ করেন কি না, হ্যাঁ মানে বা না। 85টাই, মানে 85টার মধ্যে 60টি আমি 60টি আমার ভালো লাগলো, আর 25টি আমার মনে হচ্ছে যে 25টি হলে দেশের জন্য ভালো হবে না। তখন আমার কি ওই 25টির বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকবে? এইখানে আপনাকে একটু বলে শোনেন, ওই উদাহরণটা এরকম, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনা দিলে পুরো দুধটা নষ্ট হয়ে যায়। আপনি যদি ভাবেন, আপনি রাজনৈতিক দলরা কার, রাজনৈতিক দলরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল পার্টি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সিটিজেন। আগে জনগণ কি হতো, ওই গ্রিক স্টেটে কি হতো, সবাই হাজির হতো, ওই হেঁচা হাত তুলে ভোট দিত। আর 20 কোটি লোক তার হাত তুলতে পারবে না। 20 কোটি লোকের রিপ্রেজেন্টেটিভকে তার পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির যারা সমর্থক আছে তাদেরকে এই 85টা না, তাহলে মানে এখানে যদি আমি এরকম করি, উদাহরণ যদি ব্রেক্সিটে না শাহরিয়ার ভাই, 102টা, মানে ব্রেক্সিটে ছিল 102টা, আমি মানে রাজনৈতিক দলগুলো ছিল ব্রেক্সিট আপনি সমর্থন করেন কি করেন না, কিন্তু যদি সমর্থন না করেন ইউরোপ থেকে বের হয়ে আসবে। কিন্তু ওই 102টা নিয়ে ব্রিটিশ সিটিজেন ডিল করে না, এটাই নিয়ম। জিয়াউর রহমানের 3টা রেফারেন্ডাম হয়েছে, মানে তাহলে তো জনগণের উপর চাপিয়ে দিলেন। না, এই শেষ করে দিই আপনাকে। 91 সালে যখন বলা হলো পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট হবে কি হবে না, আমাদের কিন্তু সেটা কি জন্য রেফারেন্ডামের প্রয়োজন হলো, কারণ 142-তে ছিল যে কনস্টিটিউশনের মৌলিক পরিবর্তন হলে রেফারেন্ডাম লাগবে। এই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রী কয়দিন থাকবে, মন্ত্রী পরিষদ কয়দিন থাকবে, প্রধানমন্ত্রী চলে গেলে কি হবে, এগুলো কিন্তু জনগণের জন্য। জনগণের দরকার হচ্ছে মূল স্পিরিটটা। এখানে আপনার মূল স্পিরিটটা কি সনদে, যে সনদ হলে বিকেন্দ্রীকরণ হবে, ইনস্টিটিউশনালাইজড হবে, ফ্রি ফেয়ার ইলেকশনের পথ খুলবে। সেকেন্ড হচ্ছে গত 53 বছর বলবো না, গত 14 বছর আওয়ামী লীগ যেভাবে শোষণ শাসন করছে, এরকম একটা
মনস্টার যেন না, ফিরে না সো দ্যাট উড বি দ্য সিম্বল অফ দ্য পিপল। না, কিন্তু আর এটা আপনি যেটা বলছেন পার্টিকুলারলি না, আমি- 85টা এটা দেওয়াটা ইমপ্র্যাকটিক্যাল। বিষয়টা কি- আপনি বই দিতে পারেন, আর একটা জিনিস দেখেন, আপনি না, তো কিন্তু তার website-এ আগে তো দিচ্ছেন। মানে তার আগে রাজনৈতিক দলগুলো, মানে আপনি যদি রাজনৈতিক দলগুলো আমার রিপ্রেজেন্টেটিভ হয়, মানে রাজনৈতিক দলগুলো তো আগে আমাকে জিজ্ঞেস করেনি, কিন্তু অন্য ক্ষেত্রে মানে বাংলাদেশের যে 53 বছরের প্র্যাকটিসে প্রথমে আমি আমার প্রতিনিধিকে আমার সকল ক্ষমতা দিয়ে সংসদে পাঠিয়ে দিলাম, তিনি সংসদে বসে আমার ক্ষমতা প্রয়োগ করতেন। 200-র বেশি যদি ক্ষমতা তাহলে 300 জন। চেঞ্জ করার ক্ষমতা থাকতো, হ্যাঁ। কিন্তু এখন কি করছেন জি। আপনারা মানে সংসদে যাওয়ার আগেই আপনারা সিদ্ধান্ত নিয়ে আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন যে হ্যাঁ না বলে দাও। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের 1400 লোক তার জীবন দিয়ে বলে দিলে এটা পরিবর্তন চাই। তো ওই 200 2/3 মেজরিটির চেয়ে 1400 তাদের রক্ত এবং 60টা শিশু না, এটাও তো এটাই ঠিক হচ্ছে আপনার mandate। শাহরিয়ার ভাই, এটাও তো ঠিক যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে এই সংবিধানটা তৈরি করে দিয়েছে। না, এই সংবিধান 30 লক্ষ লোক তৈরি করেনি ভাই, কারণ আপনি তো ওই লোকের কাছে জানেনই 70 সালের পর আর কোনো ভোটই হয়নি, এবং আপনি একটা রাষ্ট্রপতি আসলে যে যে শপথ মানে না নিয়ে এটাও একাডেমিক আপনি ডিবেট মনে সরকার হয় গঠন করতে পারেন। এখানে একটু এটা নাসিরউদ্দিন অসীম, আমি একটা কথা এই বলতে 72 চাই। সালের সংবিধান তো নাসিরউদ্দিন ইন্ডিয়ান অসীমকে আমি রাষ্ট্রের সময় দিতে সংবিধান। পারছি না একেবারে, কারণ আপনি একটু যদি দেখেন একটা বক্তব্য- জিনিস দেখেন, আচ্ছা, এলেফো তো ছিল তোমার- যে আপনি ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। আপনি কোথায় থেকে ধর্ম নিরপেক্ষতার সংস্থানটা নিয়ে আসলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আমাদের এলেফোতে ছিল বিসমিল্লাহ, আপনি ওখানে হ্যাঁ। সই করলেন। আপনার যে ব্যারিস্টার- 70 সালের ম্যান্ডেট ইলেকশনে সেখানে আপনি বলছেন আওয়ামী লীগ যে আমি ইসলাম বিরোধী কোনো কিছু করব না। তা আপনি ধর্ম নিরপেক্ষতা না, সেটা এবং- আওয়ামী লীগের সেটা এটা আসলো কোথা থেকে? আমার আওয়ামী লীগের জনগণ তো ভুল, আপনাকে সরকারের ভোটই ভুল, আমি দিয়েছে যে এই ধরনের কাজ করবেন না। সেটা প্রতারণা। তাহলে আপনি ব্যারিস্টার- 72 সালের কনস্টিটিউশনে একটা প্রতারণা থেকে শুরু। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম কি মন্তব্য বা কি উত্তর দেবেন? না, আমি আমি একটা জায়গায় একমত পোষণ করি, যেটা যে 70 সালের নির্বাচনে আপনি কোন কথাগুলো বলেছিলেন, কমিটমেন্ট কি ছিল, আপনি কোন ভাবে ভোট পেয়েছিলেন, পরবর্তীতে এসে 72 সালে যে সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন ভিন্ন জিনিস। এখন 70 সালে ছিল পাকিস্তানে একটা নির্বাচন, 72 সালে বাংলাদেশ, প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। অতএব সেটা কি করেছেন সেটার জন্য আজকে আমরা এই ক্রিটিসিজমটা করব, এটাও আমি সঠিক মনে করি না। কিংবা আপনার সে সময় যেটা করেছিল তখনকার প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র ভেদে আমরা তো পলিটিক্সটা করি কি ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স। একটা চুক্তি যখন হয় সেখানেও ঠিক একই জিনিস। ব্যারিস্টার শাহরিয়ার তিনি নিজেই জানেন যে কন্ট্রাকচুয়াল কোনো রেমেডিতে আপনার মনে করেন যে কোর্ট দেখবে যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স কার পক্ষে মানে ভালো হয়, কার ক্ষতি কম হবে, অনেক কিছু মিলিয়েই কিন্তু এগুলো করে। মানে আইনি যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আমরা যেটাকে বলি সোশ্যাল কন্ট্রাক্ট বা আপনি লিগ্যাল কন্ট্রাক্ট যেটাই বলেন না কেন, তো সময়ে সময়ে তার হেরফের পরিবর্তন হবেই, কিন্তু তাকে ঐতিহাসিক ভাবে আমরা কাউকে কাঠগড়া দাঁড় করাবো না। এখনকার প্রেক্ষাপটে আমাদের এখন প্রয়োজন যেটুকু, আমাদের সেটার জন্যই কিন্তু বাস্তবতার আলোকে, বাস্তবতার নিরিখে কথা বলা উচিত। আমি একটা জিনিস বুঝে পাই না যে আপনার যে এই যে 85টা আপনি দেবেন সাধারণ ভোটারের কাছে, আপনি হ্যাঁ না বলবেন, কতজন শিক্ষিত মানুষ আছেন, কতজন বুঝবেন, পড়বেন কিভাবে, এই যে কমপ্লিকেশন, এটা আমার নিজের মাথার মধ্যে কিন্তু আসে না। আমি কিন্তু এই যে ঐকমত্য কমিশনে যারা যান ওনারা খুব ভালো বলতে পারেন, আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নাই। কারণ আমি একটা জিনিস বুঝি, আপনি জুলাই সনদ করবেন, আপনি করে এই কাজগুলো আমাদের সবাইকে মানতে বাধ্য হতে হবে। সেটা এখন করি কিংবা পরবর্তী পার্লামেন্ট যখন আসবে কিংবা যারা সরকার গঠন করবে তারা মানতে বাধ্য থাকবেন। আমার বিষয়টা হচ্ছে যে আমার চুক্তিটা জনগণের সঙ্গে, আমাকে যেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা রাষ্ট্রকে সেবা করার সুযোগ দেবেন, আমি তাদের মতো মনে করেন যে কাজ করব, ঠিক আছে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে আমি শক্তিশালী করব কি করব না, যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তারা কতটুকু, এর আগেও তো আমরা তো বলি যে আমরা সংবিধান মেনে চলবো। সংবিধান তো গত আওয়ামী লীগের 15 বছর তো এই দেশের সংবিধান ছিল, আওয়ামী লীগ কি সংবিধান মেনে চলেছেন? চলেননি। আমার এই জন্য কথাটা হচ্ছে যে আমরা তো অ্যাকাউন্টেবিলিটিটা যেটা আমাদের জনগণের কাছে, আপনি যদি বিনা ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে জনগণের কাছে আপনার যাওয়ার প্রশ্ন নেই, যেটা আওয়ামী লীগ করেছে গত 15 বছর। জি, আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলো সে পরিমাণ শক্তিশালী হোক, বিচার বিভাগ সে পরিমাণ শক্তিশালী হোক, নির্বাচন কমিশন অসম্ভব বেশি শক্তিশালী হওয়া উচিত। কারণ প্রভাবমুক্ত থেকে নির্দলীয় নিরপেক্ষভাবে মানুষ সুন্দর সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, সবকিছু ঠিক আছে। একটা সরকারও হবে, কিন্তু সরকারও যে শাহরিয়ার কবির ভাই যেটা বললেন
যে পরবর্তীতে মনস্টারের মতো কাজ করবে না? এই নিশ্চয়তাটা কে দেবে? প্রশ্ন মন্তব্য যদি মানসিকতার পরিবর্তনটা আমার কাছে খুব না, বেশি প্রয়োজন বলে মনে যেটা হয়। আমার মনে হয় অসীম সাহেব যেটা বলছেন যে আপনি সব কিছু চমৎকারভাবে করেন, আপনি একটা সুন্দর সংবিধান করেন, আপনি যত আইন কানুন যা কিছু করেন না কেন, আপনার যদি মানসিকতা না থাকে, আপনি আদালতকে সম্পূর্ণ স্বাধীনতা দিলেন, কিন্তু যিনি বিচারক হিসেবে বসলেন তিনি যদি স্বাধীনতা ভোগ না করে কোনো দলের নির্দেশনা হিসেবে চলেন, তাহলে স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। আমাদের দেশে যে প্রশ্নটা বারবার যেটা আসছে সেটা হলো, আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলি, কিন্তু যখন আমাদের সুযোগটা আসে তখন আমরা টাইরান হয়ে যাই। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আসলে এমন কিছু কনসেনসাস শর্ত দরকার, যেটা এই কমিশনে জুলাই কমিশনে করার চেষ্টা করা হচ্ছে। তর্কটা ওইখানে হতে পারে যে আমরা এটা ইমপ্লিমেন্টটা করব কিভাবে এটা। এবং আমি মনে করি আমি যেটা মনে করি যে এটা আমাদের যারা এই এটার সঙ্গে সংযুক্ত রাজনৈতিক দল আছে, আপনারা সবাই মিলে প্রকাশ্যে জনগণের সামনে দাঁড়িয়ে বলেন যে আগামীতে রাষ্ট্র চালানোর জন্য এই বিষয়গুলি আমরা একমত হয়ে চলবো। হাতের উপরে হাত রাখেন, তো বলাই হবে ভাই, সবার উপরে হাত রাখেন, হাতের উপরে হাত রাখেন সবাই। পার্লামেন্ট হবে এর একটা বত্তায় আমরা করব না, যদিও ওটাই তো লিগ্যাল, যদিও আমরা ওই আমাদের লোকেরা কিন্তু আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলতে একটু বাধে না, এরকম একটা জাতের মধ্যে আমরা বাস করি। তারপরে এটা মানে তবুও আমি মনে করি যে জুলাই বিপ্লব আমাদের এতগুলি, আমাদের শিশু বলি যাদের বয়স 17-18 বছর, যারা জীবন দিয়েছে এরকম একটা বিপ্লবের জন্যে, এরকম একটা পরিবর্তনের জন্য, তাদের জন্য অন্তত রাজনৈতিক নেতাদের আসলে সত্যিকার অর্থে কমিটমেন্টটা কোন পর্যায়ে থাকা উচিত এটা গভীরভাবে ভাবা, এবং সে অনুসারে বিতর্কের দিকে যত কম যে আপনারা একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন কিনা, আমার মনে হয় সে ব্যাপারেই সবার আমার মনে হচ্ছে সেটা ধীরে ধীরে আসছে। হ্যাঁ, না দেখেন আজকে সেই কিন্তু আপনার পয়েন্টগুলোতে একমত হয়েছে। এখন গত 5 তারিখে যেটা বসা হলো কিভাবে ইনফোর্স করা হবে, সেখানেও কিন্তু একমত হয়ে গেছে যে গণভোটে হবে এবং 106 না হবে, এটাতেও কিন্তু একমত। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু 53 বছরের ইতিহাসে সমস্ত দল মিলে প্রথমে বলছিল হবে না, হট্টগোলভাবে ভেঙে যাবে, দেখেন প্রায় 53টা সিটিং হয়েছে। এটা তো আমাদের জন্য এই কনসেনসাস, আমাদের তো একটা ঐক্য, আমরা সবাই বুঝতে পারছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে গেলে আর একটা মনস্টার তৈরি না করতে গেলে আমাদের একটা সনদ দরকার, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এবং সেই বিষয়ে কিন্তু সবাই আমরা এগিয়ে যাচ্ছি এবং সংকীর্ণতার উপরে। জি, একটা বিরতি নেব এই পর্যায়ে। বিরতির পরে আমরা আলোচনা করব অন্য আরেকটি বিষয়ে একটু যুক্ত হব। অনেক ধন্যবাদ এস এম শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।